চতুর্দিক থেকে প্রচুর মার্কিন সমরাস্ত্র বিমান, যুদ্ধ বিমান এগুলো আশেপাশের ঘাঁটিগুলোতে আনা হচ্ছে, যার ফলে বোঝাই যাচ্ছে যে এই যুদ্ধ একটা নতুন মাত্রায় প্রবেশ করবে। কানাডাও এই যুদ্ধে জড়িয়ে পড়তেছে, কারণ তারা অস্ত্র, তাদের অনেক ধরনের বাণিজ্য আছে আমেরিকার সাথে। আমেরিকা দেখেন এখানে কিন্তু যে ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটা মুসলিম ব্রাদারহুড তৈরি হয়েছিল সাধারণ জনগণের মধ্যে, এটা এখনো আছে। শাসক শ্রেণীরাও কিছুটা থমকে গিয়েছিল। সুপ্রিয় দর্শক, খবর সংযুক্ত টক শোতে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার। আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, টক শো দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদের আমাদের পক্ষ থেকে স্বাগত। আজকে কোনো ভনিতা করব না, সরাসরি আমরা নিউজে চলে যাই। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষেত্রে সর্বশেষ পরিস্থিতি আমাদের দর্শকদের একটু সংক্ষেপে জানান। সর্বশেষ পরিস্থিতি হলো এই যুদ্ধ আরো বিস্তার লাভ করতেছে। চারদিকে যে সংকট আমরা দেখতে পাচ্ছি, যে পয়েন্টগুলো, যেমন ব্রিটেন তাদের ঘাঁটিগুলো ব্যবহার করবে, ব্রিটেনের ঘাঁটিগুলো নিকটবর্তী ঘাঁটি সাইপ্রাস, গ্রিস এবং আশেপাশে। নতুন সরকার তাদের পারমিশন দিয়ে দিয়েছে। না, নতুন সরকার না, স্টার টার্মার ওই যে ন্যাটো সম্মেলনে গিয়েছিল, সেখানে শেষ মুহূর্তে একটা চুক্তি করে আমেরিকার সাথে। সেই চুক্তির আওতায় আমেরিকা এখন এগুলো ব্যবহার করবে, এবং কানাডাও এই যুদ্ধে জড়িয়ে পড়তেছে, কারণ তারা অস্ত্র, তাদের অনেক ধরনের বাণিজ্য আছে আমেরিকার সাথে, এসব বাণিজ্য রক্ষার্থে। তারপর বুলগেরিয়ার পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে যে বুলগেরিয়ার এয়ারপোর্টগুলোতে মার্কিন যে ট্যাঙ্কার বিমানগুলো, যেগুলো আকাশে তেল পরিবহন করে, এগুলো জর্ডানে নিরাপদ না, কাতারে ছিল, কুয়েতে ছিল, এখানে নিরাপদ না, ইরানি হামলার মুখে পড়েছে, ওইখান থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েলে এবং জর্ডানে এগুলো। তো সেইখানেও ইসরায়েল রাখতে দেয়নি, পরে জর্ডানের গুলো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইখান থেকে সরিয়ে পরে ইটালিতে নিয়ে গেছে। যেহেতু ইটালির সাথে তাদের দীর্ঘমেয়াদী চুক্তি নেই, তো ইটালির ওখান থেকে এগুলোকে সরিয়ে এখন ব্রিটিশ ঘাঁটিগুলোতে নিয়ে যাওয়া হবে, যাতে মার্কিন, এবং চতুর্দিক থেকে প্রচুর মার্কিন সমরাস্ত্র বিমান, যুদ্ধ বিমান এগুলো আশেপাশের ঘাঁটিগুলোতে আনা হচ্ছে, যার ফলে বোঝাই যাচ্ছে যে এই যুদ্ধ একটা নতুন মাত্রায় প্রবেশ করবে। এবং এই অবস্থায় এর মধ্যে ট্রাম্প কিছু বলছেন আবার। এই অবস্থায় ট্রাম্প বলছে যে আমি যদি ইসরায়েলের পাশে ইরানে আঘাত না হানতাম, তাহলে এতদিনে ইসরায়েল শেষ হয়ে যেত, এবং আগের চুক্তিটাও আমি ছিঁড়ে ফেলেছিলাম, নাহলে ইরান পরমাণু শক্তি হয়ে যেত, ইত্যাদি। 2018 সালে যে চুক্তিটা। এবং একই সাথে তিনি বলতে চাচ্ছেন যে ইরান এখন তাদের সাথে আলোচনায় বসার জন্য মরিয়া, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি তিনি তার পাকিস্তান এবং কাতারের মাধ্যমে ইরানের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সফরে গেছেন পাকিস্তান, সেইখানে বলেছেন যে 10 দিনের জন্য যেন যুদ্ধটা আবার একটু থামানো হয়, মানে আমরা যেন আবার আরেকটু অর্গানাইজ হইতে পারি ভালো মতো। তো ইরান স্বাভাবিকভাবে এটা প্রত্যাখ্যান করেছে, এবং একই সাথে সে টার্কি এবং তার যে অন্যান্য মিত্র ওমান এবং মিশরের মাধ্যমেও একই ধরনের কথাবার্তা পাঠিয়েছে, এবং সবচেয়ে বড় ডেলিগেশন পাঠিয়েছে যে আমেরিকা। দেখেন এখানে কিন্তু যে ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটা মুসলিম ব্রাদারহুড তৈরি হয়েছিল সাধারণ জনগণের মধ্যে, এটা এখনো আছে। শাসক শ্রেণীরাও কিছুটা থমকে গিয়েছিল, কিন্তু সেই জায়গাটায় আমেরিকা চির ধরিয়েছে। সেখানে একটা শক্তি হলো আপনার সৌদি আরব। সৌদি আরবকে বলছে যে তুমি ঠিক আছে, তুমি পরমাণু বিদ্যুৎ বেসামরিক, এই টোপ দিয়ে সে সৌদি আরবকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। 30 বছরের একটা চুক্তি না। আবার আরেকদিকে টার্কির যে এরদোগানকে দিয়েছে F-35 এর টোপ, যে ঠিক আছে তুমি যদি F-35 পেতে চাও তাহলে ইরান থেকে দূরে সরে আসো। তো টার্কি যদিও আগে থেকেই আমেরিকানদের ইরান আক্রমণে সম্পূর্ণ সহযোগিতা করেছিল এবং এখনো করছে, যে টার্কির যে ন্যাটো সহ অন্যান্য যে রাডার স্টেশনগুলো থেকে গোয়েন্দা তথ্য সে নিয়মিত মার্কিনীদের সরবরাহ করে। আবার সে বলে আমি মুসলমানদের সাথে আছি, একটা দ্বিমুখী ক্যারেক্টার। এরপরে সর্বশেষ হলো ইরাকের প্রধানমন্ত্রী, যাকে খুবই সন্দেহভাজন লোক, সুবিধাবাদী চরিত্রের লোক। তো সে তাকেও মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে তাদের সফরে নিয়ে গেছে, এবং সেও গেছে। এই টাইমে তো সফরে যাওয়ার কথা না। তো মার্কিন যুক্তরাষ্ট্রকে ট্রাম্প তার পিঠ চাপড়ে দিয়েছে, বলছে নতুন নতুন চুক্তি করছি, তোমার ডেভেলপ হবে, এই হবে সেই হবে, এগুলো করে সে তাকে আবার কিছু তার বাণী দিয়ে পাঠিয়েছে। সে ইরাকে পৌঁছার আগেই ইরান গভর্নমেন্টের কাছে আবেদন জানিয়েছিল আমি রাহাবারের সাথে দেখা করতে চাই, মানে আমেরিকার বাণীগুলো পৌঁছে যেতেছে, কিন্তু ইরানি কর্তৃপক্ষ এটা সম্পূর্ণ অস্বীকার করেছে যে তুমি সফরে আসলে আসো, কিন্তু রাহাবারের সাথে দেখা সাক্ষাৎ। আচ্ছা, একটা কোশ্চেন করি, উনি তো শিয়া সম্প্রদায়ের, আসলে আপনি শিয়া না সুন্নি এটা তো কোনো সাবজেক্ট না। মানুষ কেমন, আপনি গাদ্দার কিনা, আপনি বেঈমান কিনা, এগুলো হলো আলোচনার বিষয় আর কি। তো ইরানের এখন সর্বত্রই কিন্তু এই কারণে এগুলো হচ্ছে না, কারণ ইরানের জনগণ প্রতিদিন রাতে এখনো তাদের দেশ পাহারা দেয় 3 থেকে 3.5 কোটি লোক, এবং তাদের একটাই শব্দ প্রতিশোধ।
তো এখন এই প্রতিশোধ ইন্তেকাম বলে আর কি, এটা আচ্ছা। আরবি ফার্সি উর্দুতে একই শব্দ। হ্যাঁ। আচ্ছা, একটু মামদানি কথাটা আমরা একটু জানতে চাই আচ্ছা, শেষে। তারপরে একইভাবে আপনার যে কয়েকদিন আগে মামদানি তো আলোচনায় আসছিলেন জি। যে নিউ ইয়র্কে এলে তাকে আইসিসির গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা যায় নেতানিয়াহুকে, কিনা। হ্যাঁ, নেতানিয়াহুর বিষয়। তো ট্রাম্প বলেছেন যে না, এটা করা যাবে না, এটার কোনো সুযোগ নেই, এটা ক্ষমতাটা কেন্দ্রীয় সরকারের হাতে। ট্রাম্প চাইলে গ্রেফতার করতে পারবে, কিন্তু মামদানি পারবে না। তো মামদানি আসলে এই বিষয়গুলো তার সীমাবদ্ধতার কথা বলে ক্ষোভ প্রকাশ করেছে। তিনি বলেছেন যে আমি সমানভাবে একটি বিষয় পরিষ্কার করতে চাই, নেতানিয়াহু কিংবা মুক্তভাবে ঘুরে বেড়ানো অন্য কোনো যুদ্ধাপরাধীকে নিউ ইয়র্ক সিটিতে স্বাগত জানানো হবে না। হ্যাঁ, তো এই বিষয়। তারপরে আবার আপনি আরেকটা জিনিস দেখেন যে মার্কিন সৈন্যরা কিন্তু বিভিন্ন সংবাদ সিএনএন সহ বিভিন্ন জায়গায় স্বীকার করছে যে ইরানি মিসাইলগুলোকে তারা ইন্টারসেপ্ট করতে পারছে না তাদের কোনো ঘাঁটিতেই। তার কারণ হলো এগুলো আকাশে কয়েকবার গতিপথ পরিবর্তন করে, যার ফলে ইন্টারসেপ্টগুলো রেসপন্স করতে পারে না, সরাসরি হামলা করে। তারপরে আরেকটা জিনিস হলো আপনার যে সিএনএন প্রথমবারের মতো গতকাল রিপোর্ট করেছে যে ইরানিদের হামলায় বিভিন্ন জায়গায় শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে। তো এই 7 দিনে যদি শতাধিক হয় তাহলে সেই 40 দিনের কি অবস্থা, তখনের কথা কিন্তু আর সিএনএন রিপোর্ট করে নাই। তো এর মধ্যেই বোঝা যায় তারা 100 যদি বলে থাকে এর সাথে একটা শূন্য যোগ করতে হবে 1000। হ্যাঁ, সবসময় এটা হলো 3 জন যেহেতু বলছে ওখানে 30 জন। হ্যাঁ, তো এই হলো তাদের এই। আর আমাদের প্রতিবেশীর অবস্থা কি একটু বলেন। জিনিস হলো যে ওই যে আমেরিকা কিন্তু ওইখানে ইউক্রেনকে দিয়ে রাশিয়ার উপর কিন্তু সমানে আঘাত চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই 400-500 আপনার ড্রোন গিয়ে মস্কোর কাছাকাছি অঞ্চলগুলো এবং মস্কোর ভিতরেও গিয়ে হামলা করছে। রাশিয়ানরা বলতেছে আমরা ঠেকায় ফেলছি, কিন্তু বাস্তবে তো যুদ্ধের সময় সবকিছুই আমরা যেদিকে ইরান ইরাক বলি আমেরিকা, কোনো দিকের খবর সঠিকভাবে পাওয়া যায় না এবং সঠিকভাবে সেটা জাজমেন্টও করা যায় না। তো এর মধ্যে তাদের জেনারেলকে স্যাক করছে সম্ভবত ইউক্রেন। হ্যাঁ, তারপরে আবার আপনার যে মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটা কাজ করতেছে যে এই যে মানে আমরা ভারতের দিক থেকে শুনতেছি যে পাকিস্তানের বেলুচিস্তানে এই ইন্ধন দিচ্ছে। হ্যাঁ, ইন্ধন দিচ্ছে। তো এটা কিন্তু খুবই ক্ষতিকারক, কারণ মার্কিনেরাও এখানে চান্স নিতে চাবে পাকিস্তান যদি তাদের সাথে কোনো রকম লড়াচড়া না করে। কারণ বেলুচিস্তানের ওইদিকে আছে ইরান, আবার এদিকে বেলুচিস্তানে চীনের প্রায় $60 বিলিয়ন মতো বিনিয়োগ আছে বিভিন্ন বন্দর টন্দর। এটা তো চাইনিজরাও এটা স্বাভাবিকভাবে নিবে না। তো যার ফলে পাকিস্তানও কিন্তু এখন একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আছে। এরপরে যদি আসি আমরা আমাদের নিকট প্রতিবেশী ভারতে, ককরোচ পার্টি। হ্যাঁ, তো এই ককরোচ পার্টি মানে এই তরুণরা কিন্তু তাদের দেশে দুর্নীতি এগুলো হাবিজাবি নানান বিষয় নিয়ে, এবং বিশেষ করে ভর্তি পরীক্ষা, ছাত্রদের ভর্তি পরীক্ষা 22 জন তাদের শিক্ষার্থী শেষ হয়ে গেছে, জীবন দিয়ে দিয়েছে। ভর্তি না মানে তাদের আপনি জানেন জাতপাত ভেদ আছে, এগুলো খুব ঝামেলা জিনিস। হ্যাঁ, মানুষ খুব কঠিনভাবে জীবনযাপন করে। তো যদি সে একটা সরকারি চাকরি পায় সে যেন অনেক হাঁপ ছেড়ে বাঁচে। তো এর মধ্যে এইসব তাদের আন্দোলন দিল্লিকে নাড়িয়ে দিয়েছে, এবং ভারতের ইতিহাসে আমরা প্রথমবারের মতো একটা বিভিন্ন রাজ্য দেখছি এটা ধরনের আন্দোলন দেখতে পাচ্ছি, পাঞ্জাব থেকে শুরু করে কলকাতা, তারপর সফল হবে কিনা এটা তামিলনাড়ু বিষয়। তবে এই আন্দোলনের রেজাল্ট যা সামনের নির্বাচনে খুব ভালোভাবে পড়বে সেটা খুব সহজভাবে বোঝা, এবং এর ফল অবশ্যই কংগ্রেসের দিকে যাবে। আর এর মধ্যে গতকাল যখন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ঘটনাস্থলে এসেছিলেন সমর্থন জানাতে, পরবর্তীতে তাদের পুলিশ অজ্ঞাত স্থানে তুলে নেয় এবং রাতের বেলা আবার ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার মধ্যেই রাহুল গান্ধী একটি ভিডিও বিবৃতি দিয়েছেন, সেইখানে শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে দমন না করে সরকারকে দ্রুত কার্যক্ষেপ নিতে বলেছেন, এবং তিনি 5টা দাবি করেছেন। তার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়েছেন, এবং শিক্ষার্থীদের উপর সোমবারের হামলায় যেসব পুলিশ সদস্য জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়ের এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা এগুলো প্রত্যাহারের আবেদন জানিয়েছেন, এবং প্রধানমন্ত্রীকে এই জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন, এবং বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করে দ্রুত শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার করা। এই হলো মোটামুটি অবস্থা। ধন্যবাদ আতিক ভাই। আমি আজকে অনুষ্ঠান শেষ করার আগে দর্শকদের কয়েকটা কমেন্ট পড়ে তারপরে আপনার কাছ থেকে বিদায় নিব। এমডি আলম লিখছেন এক্সেলেন্ট ডিসকাশন, ধন্যবাদ আপনাকে। আশরাফুল ইসলাম বলছেন নাইস, আমাদের অনুষ্ঠানটা রেগুলার দেখেন, আপনাকে ধন্যবাদ। আলিমিয়া লিখছেন আমউদ্দিন নগরন্দা ডিমপুর থেকে দেখছেন, দিনাজপুর থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। এমডি কালাম আমাদের লাভ রিয়াক্ট দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে। এম আর লাভলু বলছেন ইরানের জয় হোক, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদেরকে আপনারা দেখছেন সেটাও কমেন্টে জানিয়ে দেন। জিওপলিটিক্যাল যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান আমাদেরকে কমেন্ট সেকশনে জানান, আমরা চেষ্টা করব সে বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। আর যেটা বিজ্ঞাপন সংক্রান্ত কিছু আছে, বিজ্ঞাপনের প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আগামীকাল দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।